সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। জানি তোমাদের জিভ থেকে জল পড়ে যাচ্ছে, আমার কথা কানে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বাপু, আমি বাড়িতেই বানিয়েছি, রেসিপিটা শেয়ার করব বলেই তো চলে এলাম। তো দেখো, একটু বড় সাইজের চিকেন নিয়ে চলে এসেছি বাজার থেকে। তার মধ্যে তো কাট লাগাতে হবে না, তো বুঝতেই পারছো বাজারে বড্ড ভিড়, তো কাটটা বাড়িতেই লাগিয়ে নিলাম। তো একটু দেখিয়ে দিলাম কিভাবে চিকেনে কাট লাগাতে হবে। তো সেইভাবে ভালো করে একটু কাটাকাটি করবেন যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো একটা বড় সড়ো পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ অনেকটা আমি টক দই নেবো ম্যারিনেশনের জন্য। প্রায় ওই 200 গ্রামের মতো টক দই এখানে ছিল, যেহেতু চিকেনটা আমার অনেকটা ছিল। এটা হচ্ছে রসুন পেস্ট, তারপর অবশ্যই নিয়ে নেব আদা পেস্ট। আশা করি বুঝতেই পারছেন কী কী দেবো। বেসিক একটা মশলা, ঘরোয়া উপায়ে ঘরোয়াভাবেই আমি এই রান্নাটা করছি। তো দেখুন, আর বাড়িতে আমার না কাঁচা লঙ্কা পেস্টও থাকে, মানে করা থাকে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকটা, বেশ ঝালের জন্য। আর এই যে লঙ্কাটা দিচ্ছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, পুরোটাই কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কার উপরে রান্নাটা হচ্ছে। হ্যাঁ, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী এটা কম বেশি করে নিতে পারেন। অবশ্যই হলুদের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে এবার তো মেশাবো। তার আগে একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মানে ওই যে বললাম বাড়িতে থাকা বেসিক যে মশলাগুলো আমরা মোটামুটি ব্যবহার করি সেই সবগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দিলাম মোটামুটি সানরাইসের বিরিয়ানি মশলাটা 2 চামচের মতো। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তো হাতার সাহায্যে এটা খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, মানে দইটাও ফেটানো হয়ে যাবে, বাকি সব মশলাগুলো ওর সাথে। এখানে দইটা কিন্তু মানে জল ঝরানো টক দই না, জাস্ট এমনি নর্মাল বাজার থেকে কিনে আনা টক দই ছিল। তো সমস্তটা খুব ভালো করে একটা বড় পাত্রের মধ্যে আমি খুব ভালো করে ম্যারিনেট করে মানে মিশিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে তো এরপর চিকেনটা হবে। এই সামান্য একটু কালার দিচ্ছিলাম জানেন, যাতে রঙটা না খুব সুন্দর মানে দোকানের মতো আসে। খুব বেশি দিতে হবে না, ওই 1 চুটকির মতো দিলেই হবে। এই যে দেখিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। এরপর একে একে এই যে কাট লাগানো চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করব যাতে এর মধ্যে মশলাগুলো এবার ঢুকে যায়। হাত দিয়ে খুব ভালোভাবে এটা কাজটা করতে হবে। এটা কিন্তু একদমও চামচের সাহায্যে হবে না। যাই হোক, ওদিকে ওটা হয়ে গেল। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা তো লাগবেই। পেঁয়াজটা এরকম জোরে জোরে করে কুচিয়ে নিয়েছি। বেশ কিছু আলু নিয়ে নিয়েছি বড় বড়। আর আমাদের বাঙালিদের কি আলু ছাড়া চলে বলুন? তাই জন্যই তো কলকাতা বিরিয়ানিতে আলু মাস্ট। তো এখানে এই যে পেঁয়াজগুলো নিয়েছি, ওটা রান্নার জন্য ওটা এখন সাইডে রাখছি। আগে বেরেস্তাটা চলুন এক কড়াই তেলের মধ্যে বেশ কিছুটা বেরেস্তা ভেজে নিই। তো বেরেস্তার জন্য তেলটা যে খুব হাই ফ্লেমে গরম হতে হবে সেটা একদমই না। তেলটা মিডিয়াম মানে হালকা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দেবেন। এতে না পেঁয়াজটা বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে একটু মিডিয়াম ফ্লেমে আমি দিয়েছি। এদিকে আমি প্রেসারের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি। ওই যে বললাম একদম আমি রেস্টুরেন্টের মতো করতে চাইছি বলে একটু কালারটা দিলাম, না হলে সত্যি বাড়িতে আমি সেরকম কালার ইউজ করি না। তো এটা দিয়ে আলুটা প্রেসার কুকারের মধ্যেই আমি সিদ্ধ করে নেব, যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়। আমি এর মধ্যেই কালারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ করে নেবো। এদিকে ওদিকে মানে আলুটা করতে করতে এদিকে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এটা তুলে নিচ্ছি। আর কি ওই তেলেই বাকি পেঁয়াজগুলো ভেজে নেব, মানে আরও কিছুটা বেরেস্তা করতে হবে, ওটুখানিতে হবে না, যেহেতু অনেকটা বিরিয়ানি বানাচ্ছি। 7 থেকে 8 জনের মতো বিরিয়ানি বানাচ্ছিলাম। তো বুঝতেই পারছেন চালের পরিমাণটাও অনেক বেশি। হ্যাঁ, আমি পরিমাণটা এখানে বলতে পারছি না, কারণ আমিও খুব একটা জানি না, জাস্ট আন্দাজেই আমি একটু নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি কম হয়নি, একটু বেশিই হয়েছিল। দেখুক আলুগুলো খুব সুন্দর কালারও এসছে আর সিদ্ধও হয়ে গেছে, ভিতর পর্যন্ত কুক হয়েছে। আমি ছুরি দিয়ে দেখেছি গাগুলো একটু ফাটা ফাটাও হয়েছে। এবার আলুগুলো জল ঝরিয়ে রেখেছি। এখন ওই বেরেস্তার যে তেলটা রয়েছে ওর মধ্যে আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হচ্ছে। এরপর নেক্সট কি করব, ভাত। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু ভালো করে ধুয়ে নিচ্ছি।
খুব ভালো করে, যতক্ষণ না জলটা সাদা হয় ততক্ষণ চালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। আমি বেশিক্ষণ চাল ভিজিয়ে রাখি না, আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখি, বা অন্য কাজ করতে করতে লেট হয়ে গেলে হয়তো একটু বেশি হয়ে যায়, এইটুখানেই জাস্ট। এদিকে চালটা ধোয়া হোক, ততক্ষণে আলুগুলো দেখি কতটা হয়ে গেছে। এই দেখুন আলুগুলো অনেকটা লাল লাল করে ভাজা হয়েছে, কালার দেওয়ার জন্য একটু রঙটা বেশিই হয়েছে। আপনারা, আবারও বলছি, কালারটা না চাইলে হলুদ দিয়ে করবেন, হলুদ দিয়ে হয়তো একটু লাইট হবে এর থেকে, এছাড়া কিছুই না। আলুগুলো তুলে নিচ্ছি। এরপর কি, একটু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, খোলা ছাড়িয়ে ওর মধ্যে হলুদ আর গায়ে দেখুন একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ওর মধ্যে মশলাটা ঠিকঠাক ঢোকে। ডিমটাই কিন্তু আমি রং মাখাইনি, এটাই কিন্তু হলুদ আর নুন দিয়ে, মানে যখন সিদ্ধও করেছিলাম না তখন একটু হলুদ দিয়েছিলাম, ওই জন্য ভিতরে, খোলার ভিতরে ঢুকে গেছে, দিয়ে এরকম হয়েছে। আবার ভাজার সময়ও এইভাবে ভেজে নিচ্ছি। ওই একই অনেকটা কড়াইয়ে তেল দিয়েছিলাম, ওই তেলেই সমস্ত রান্নাটা করছি। ডিমগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। কি আর বলি আপনাদের সাথে কথা বলবো না এদিকে ভয়েস দেব বুঝতেই পারছি না। আমার তো দেখে জিভে জল চলে আসছে এখন এডিটিং করতে করতে, মানে ভয়েস দিতে দিতে। যাই হোক, ডিমগুলো হালকা একটু ভেজে নিলাম। দোকানে কিন্তু ডিমটা ভাজে না, জাস্ট সিদ্ধ করেই দিয়ে দেয়। আমি বাড়িতে করছি বলে একটু ভেজে করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। সমস্তটা ভাজাভুজি হয়ে গেছে। এদিকে কড়াইয়ে যে তেলটা দেখতে পাচ্ছেন, না এই তেলটা আমি ফেলে দেব না, এই তেলটা অন্য একটা পাত্রে আমি ঢেলে রেখে দেব। দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও চলে এসেছি। ওই তেলই একটা বড় চামচ করে আমি কড়াইয়ের চারধারে একটুখানি, কড়াইটা গরম হলে একটু লাগিয়ে নিচ্ছি। আমি এইভাবেই বিরিয়ানিটা করে থাকি। বিরিয়ানির অনেক তেলে ওই চিকেন মশলা দেওয়া চিকেনটা আমি ভাজি না। দেখুন খুব কম তেল এখানে দিয়েছি। এবার কি করব, সেই ম্যারিনেট করা চিকেনগুলো না এর মধ্যে একটু, মানে ম্যারিনেশনের গ্রেভিটা ছেড়ে এই যে দেখুন হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। এতে একটা স্মোকি হালকা, মানে একদম মানে পোড়া পোড়া হলেও একদম পুরো স্মোকি ফ্লেভারটা না হয়, একটা একটু বেশ হালকা স্মোকি একটা ফ্লেভার আসে। মানে আমার বিশেষ করে এটা ভালো লাগে। আর আপনারা চাইলে যেভাবে বাড়িতে কষে করে ওইভাবে আপনারা করতে পারেন। আমি মশলাটা একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে করে থাকি। তো আমার এটা ভীষণ পছন্দের। মানে একটু গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে থাকবে, এটা এপিট ওপিট করে যাতে না লেগে যায় সেদিকটা আমি একটু চেষ্টা করি, তারপর একটু ভাজা ভাজা করি। এদিকে আরও একটা কড়াইয়ে ওই পেঁয়াজের তেলটা একটু বেশিই নিয়ে সেখানে গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ। আর এদিকে এই দেখুন, ওই যে বললাম পোড়া পোড়া হবে মাংসগুলো, এইভাবে একটু ভাজাভুজি করে নেব। আর ওদিকে ওই যে তেলটায়, মানে দুটো কড়াইয়ে আমি এখানে করছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। সেই আলুর সাথে প্রথমেই দেখেছিলাম না কিছু পেঁয়াজ রাখা আছে, মানে এবার মাংসটা কষানোর জন্য আবারও কড়াইয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিলাম। হ্যাঁ, বিরিয়ানি করতে বাবু একটু পেঁয়াজ বেশি লাগে, কিপটামি করলে চলবে না। একদিন ভালো করে রসিয়ে কষিয়ে না খেলে কি আর বিরিয়ানি খেয়ে মন লাগে বলুন? যাই হোক, আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। মানছি আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কি আর করব বলুন, অনেকটা তো, কোনোদিন সত্যি এতটা বিরিয়ানি করিনি। তো যাই হোক, যারা করেছেন তাদের অভিজ্ঞতা আছে, আমার নেই খুব একটা। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর এদিকে দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা তো হয়েই গেছে। আর কি, খুব সামান্য করে, যেহেতু মাংসের মধ্যে মশলা দেয়া আছে, এখানে খুব সামান্য রসুন বাটা, আদা বাটা, অনেক বেশি দিলাম না, মাংসে আগে থেকে ম্যারিনেশনের সময় দেওয়া আছে, আপনারা সেটা দেখেছেন। দিয়ে একটু এই যে কষিয়ে নেব। এটা মোটামুটি কষিয়ে তেল ছেড়ে এলে ওই যে ম্যারিনেট করা মাংসের যে মশলাটা, মানে দই আদা রসুন যে ওর যে মশলাটা, সেটা দিয়ে দিলাম এখানে এই পেঁয়াজের মধ্যে। এরপর একটু হাই ফ্লেমে এই মশলাটাও কষিয়ে নিতে হবে, কারণ এর মধ্যেও আগে থেকে আদা রসুন ধনে জিরে লঙ্কার গুঁড়ো এইসব দেওয়া আছে, তো তারও তো একটা কাঁচা গন্ধ আছে। আর টক দই দিয়ে ম্যারিনেশন করে রাখলে আপনারা সকলেই জানেন অনেকটা জল ছাড়ে, তো সেটা একটু হাই ফ্লেমে
ভাজা ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু ম্যারিনেট করার সময় নুনের ব্যবহারটা করিনি। কেন করিনি? তার কারণ হচ্ছে, একে তো টক দই, তার মধ্যে আমি যদি নুন দিয়ে থাকি না, চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, ঠিকঠাক ম্যারিনেশনটা হয় না, এটা আমার মনে হয়। তো এবার এই যে দেখুন, গ্রেভিটা তো একদম কষানো হয়ে গেছে। এরপর এই গ্রেভির মধ্যে কি হবে, আর এদিকে চিকেনগুলো দেখুন ভাজা ভাজা হয়েছে, আর কড়াইটা দেখেছেন একটু পোড়া পোড়া লেগে গেছে। তো তার মধ্যে এই যে ভেজে রাখাটা মশলাটা আমি দিয়ে দিলাম, কারণ চিকেনের মধ্যে পুরোপুরি মশলাটা কিন্তু ঢোকেনি, কারণ ওই যে বললাম আমি নুন দিইনি এখানে। এরপর বাকি যে চিকেনগুলো, একসাথে সব চিকেনগুলো আমার ভাজা হয়নি, বাকি যে চিকেনগুলো সেগুলো আমি ভেজে আগে তুলে নিয়েছিলাম, সেগুলোই পেঁয়াজ রসুনের যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে সামান্য একটু জল দিতে পারেন, বা এইটা যেহেতু পোড়া পোড়া লেগে গেছে আপনারা হয়তো এর মধ্যে ভালো লাগবে, স্মোকি ফ্লেভারটা কিন্তু এখানেই আসবে, এই জন্য আমি এর মধ্যেই সাজিয়ে দিচ্ছি। এদিকে একটা পাত্রে ভাতটা বসিয়ে দেব, কিছু গোটা গরম মশলা আমি এভাবেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে বেঁধেও দিতে পারেন। আমার ইচ্ছা মতো আমি কাজটা করি, কখনো এভাবে দিয়ে দিই, কখনো বাঁধাবুদি করে দিয়ে দিই। নুনটা মনে রাখতে হবে, নুনটা অনেকটা বেশি দিতে হবে, যাতে জলটা নুন একদম প্রচুর নুন থাকে। এরপর জলটা দেখুন ফুটে গেলে আস্তে আস্তে চালটা দেখলেন অনেক আগেই ধুয়ে রেখেছি, সেই চালটা এবার আস্তে আস্তে আমি এখানে তুলে দিচ্ছি। চালটা ওদিকে হতে হতে যে পাত্রে আমি বিরিয়ানিটা লেয়ারিং করব, সেখানে দেখুন আমি কিছু কলা পাতা পেতে নিচ্ছি। আমার না কলা পাতার এই ফ্লেভারটা দারুণ লাগে বিরিয়ানির মধ্যে, আর নিচে পোড়াও লেগে যায় না। তার সাথে সাথে দেখিয়ে দিলাম কড়াইয়ে চিকেনটা কীভাবে কষানো হয়েছে। এরপর এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। দেখুন, এখানে চাইলে আপনারা বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল এর মধ্যেও দিতে পারেন, যেটা কিন্তু আমি দিইনি এখানে। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানেও অ্যাড করতে পারেন। এদিকে মোটামুটি ভাতটা হয়ে গেছে, ঢেলে নিয়েছিলাম একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে, আর এখানে কেশর, দুধ এগুলো মিশিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতরটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দেখুন কলা পাতা দিয়ে একদম এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, বলতে ভুলেই গেছি, আগে কিন্তু একটু নিচে থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর উপরে কলা পাতা দিয়েছিলাম। এরপর এখানে গোলাপ জল আর কেওড়া জল আমি অল্প অল্প দিয়েছি, আপনারা পরিমাণটা বুঝে দেবেন। আমি 1 চিপি মতো করে দিয়েছিলাম, মানে ওরই যে ঢাকনাটা থাকে না তা থেকে। তো এখানে ভাত অল্প অল্প করে আমি লেয়ারিং করব। প্রথমে কিছুটা ভাত নিয়ে, যেহেতু পাত্রটা অনেক বড় ছিল, একদম ভেঙে ভেঙে দেখুন চালগুলো কিন্তু আরেকটু হবে, একটু শক্ত শক্ত নামিয়ে রাখবেন, হাত দিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এরপর চাড়িয়ে দেবেন, দিয়ে এরপর প্রথমে আপনারা চাইলে চিকেনও দিতে পারেন, আবার আলুও দিতে পারেন। আমি প্রথমে চিকেন দিয়েই একটা লেয়ারিং করেছিলাম। এরপর চিকেন, আলু এরকম মোটামুটি একটা সাজিয়ে দিতে হবে। এই যে দেখুন এইভাবে অনেকটা আমি সাজিয়ে দিয়েছি, মানে অনেকটাই মাংস আর আলু আস্তে আস্তে এর মধ্যে সাজিয়ে দিয়েছি। আর গরম যা ধোঁয়া উঠছিল না, আর তার সাথে মিষ্টি মধুর গন্ধ। হ্যাঁ, গ্রেভিটা কিন্তু আমি এখানে অ্যাড করছি না, অনেকে রোগানটা অ্যাড করে থাকে, তো আমি কিন্তু ওটা অ্যাড করি না। এরপর দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা। এরপর দিয়ে দেব ওই যে আগে থেকে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ওই মেশানো কেশর যে দুধটা, সেটা অল্প করে দিয়েছিলাম। একটা সাইড দিয়ে দিয়েছিলাম, মাঝখানটা আমি মানে ওই যে সব ভাত কালার হয়ে যাবে না, ওটা ঠিক ভালো লাগে না, একটু একটু সাদা সাদাও ভালো লাগে। আর একটু আমি নুন দিয়ে দেব অল্প করে, কারণ ভাতে না সবসময় নুনটা ঠিকঠাক হয় না। এই লেয়ারিংয়ের সময়ও আমি অল্প একটু নুন দিয়ে থাকি, এটা আপনাদের চয়েস।
এখানে কিছু পুদিনা পাতা আমি অ্যাড করেছিলাম, যেহেতু আমার বাড়িতে পুদিনার গাছ আছে তো পুদিনা অ্যাড করেছিলাম। আর একটু খোয়া ক্ষীর নিয়েছিলাম, এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে খোয়া ক্ষীরটা উপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম। এরপর উপর থেকে সব শেষে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে হয়ে গেলে আবার উপর থেকে কিছু ভাত নিয়ে আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে, মানে এটাকে পুরো কভার করে দিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি লেয়ারিংটা কিভাবে করবেন। তো অল্প অল্প ভাত নিয়ে, খুব মোটা লেয়ারিং না করলেও ভালো, একটু পাতলা করেই আমি লেয়ারিং করেছিলাম। তো আবারও এর উপরে সমস্ত যেরকম দিয়েছিলাম চিকেন, ডিম, এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। ওটা আর দেখালাম না। উপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম ঘি। ঘিটা আমি খুব বেশি অ্যাড করিনি, অল্পই ঘি দিয়েছিলাম, যেহেতু আগে নিচে ঘি আমরা মাখিয়ে নিয়েছিলাম তো উপর থেকে ওই জন্য কম দিয়েছিলাম। সব শেষে আবারও দিয়ে দিলাম খোয়া ক্ষীর আর আটা মাখিয়ে এইভাবে রেখেছিলাম। আর বিরিয়ানি মশলা ওটা তো লাগবেই, ওটা অনেকটা করে বেশি করেই সানরাইসের বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম উপর থেকে। আর সব শেষে আবারও দিয়ে দিলাম বাকি যে ভাতগুলো ছিল। ব্যাস, আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দিলাম চারিদিকে আটা দিয়ে। এরপর হাই ফ্লেমে 5 মিনিট, লো ফ্লেমে 10 মিনিটের মতো দম দিয়েছিলাম আমি। দিয়ে ঢাকা খুলে নিয়েছিলাম। বিরিয়ানি কোনোদিন আমি কাট করিনি, প্রথমে আমি আটাগুলো একটু সরিয়ে নিয়েছিলাম যাতে ওই ভাতের মধ্যে না পড়ে যায়, যেহেতু অনেকটা আটা দিয়ে এটা ঢাকাটা দেওয়া হয়েছিল, কারণ ভিতরের গন্ধটা না যাই বেরিয়ে আসে সেই জন্য। এরপর আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে তোলার চেষ্টা করতে গিয়ে দেখলাম আমার আলু ভেঙে গেছে। মানে এতটাই সুন্দর সিদ্ধ হয়েছিল না, সত্যি ভেঙে গিয়েছিল। খুব সাবধানে এটা তুলতে হবে। আর কলা পাতার একটা মিষ্টি গন্ধ আসছিল এখানে। এরপর আর কি ওয়েট করা যায় বলুন, তাই নিয়ে নিলাম একটা থালা আর পরিবেশন করে দিলাম। এই যে দেখুন তো কেমন ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে। খুব একটা কিন্তু খারাপ খেতে হয়নি, টেস্টটা দোকানের থেকেও সুন্দর হয়েছিল। অবশ্যই এখানে কারো রিভিউ নেওয়া হয়নি, কারণ বিরিয়ানি করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। শুধু খাওয়ার জন্য মুখ আর পেট দুটোর অপেক্ষায় ছিল। তো আর কারো রিভিউ না নিয়ে চটপট থালা সাজিয়ে বসে পড়েছিলাম আমরা খেতে। অনেকটা বেলা হয়ে গিয়েছিল দেখে আর সেভাবে সাজানো গোছানো হয়নি, মোটামুটি এইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিই। আর উপর থেকে, হ্যাঁ আমি একটা কথা বলে দিই, বিরিয়ানির মধ্যে আমি না একটু কাঁচা লঙ্কা দিই উপর থেকে। মানে আমি তখনই ভালোভাবে বুঝি যে কাঁচা লঙ্কাটা হালকা স্টিম হয়ে গেলে বুঝবো বাকি রান্নাটা মোটামুটি সুসিদ্ধ হয়ে গেছে, মানে যেটুখানি বাকি থাকে। তো এখানে সাজিয়ে দিলাম। তো এটা একটা ছোট্ট টিপস বলতে পারেন, যারা বুঝতে পারেন বুঝতে পারেন, আমি বুঝতে পারি না তো আমি এইভাবেই ট্রাই করি। মানে উপর থেকে দুটো বা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, যদি দেখি কাঁচা লঙ্কাটা হালকা স্টিম হয়েছে তার মানে বাকি রাইসগুলোও হয়ে গেছে, আমি এইভাবে বুঝে নিই। তো সেই জন্যই এখানে আপনারা কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছেন। নিয়ে নিলাম কিছুটা স্যালাড। তো আর অপেক্ষার অবসান, মানে অপেক্ষা আর করতে পারছি না, তো খাওয়া দাওয়া আমরা করে নিলাম। তো আমারও এখন আর অপেক্ষা করতে পারছি না, জিভে জল এসে গেছে। তো আপনারা ট্রাই করুন, ভালো থাকবেন, টাটা।